আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতে চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ও রায়ের বাজারে জুলাই শহীদদের কবর জিয়ারত করে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম শুরু, চলতি মাসেই গঠনতন্ত্র প্রণয়ন। শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখা পর্যন্ত নির্বাচনের কথা না বলতে সার্জিজ আলমের আহ্বান, দ্রুত জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে হাসনাত আব্দুল্লাহর দাবি। শিক্ষা উপদেষ্টা হিসেবে বুধবার শপথ নেবেন অধ্যাপক ডক্টর CR আবরার, উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত। গুমের প্রতিটি ঘটনাই শেখ হাসিনার নির্দেশে বলে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের তথ্য, জড়িতদের দায় বাহিনীর নয় বরং ব্যক্তিগত বলে মন্তব্য। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের চেয়ে ভালো, চিকিৎসকরা বললেই দ্রুত দেশে ফেরার আগ্রহ। এবং অস্ট্রেলিয়াকে 4 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত, সামি, বরুণ ও জাদেজার পরিকল্পিত বোলিংয়ের পর বিরাট কোহলির ম্যাচ জেতানো ইনিংস। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ও রায়ের বাজারের জুলাই শহীদদের কবর জিয়ারত করে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি NCP। শ্রদ্ধা নিবেদন করে তরুণদের এই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিশ্ব ইতিহাসে জুলাই গণহত্যার বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত। চলতি মাসেই দলের গঠনতন্ত্র প্রণয়ন হবে জানিয়ে তিনি বলেন, নির্বাচন যাতে বারবার পিছিয়ে না যায় সেজন্য পুরনো প্রশাসনিক কাঠামো পরিবর্তন করতে হবে। তাফহিমুল ইসলামের রিপোর্ট। আত্মপ্রকাশের 4 দিন পর 71-এর বীর শহীদ ও 24-এর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি NCP। সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান NCP। সেখানে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। আমরা জাতীয় নাগরিক পার্টি NCPর নেতৃবৃন্দ, সারা দেশের আমাদের নেতাকর্মীরা আমরা অঙ্গীকারবদ্ধ যে 71-এর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ নির্মাণে NCP জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। আমরা পুরো বাংলাদেশকে বলতে চাই, পুরো বিশ্ববাসীকে বলতে চাই, বাংলাদেশের জনগণ, মাটি এবং মানুষের যারা রয়েছেন পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দিবে ইনশাআল্লাহ। 71-এর মহান মুক্তিযুদ্ধের পরও মানুষ প্রকৃত স্বাধীনতা পায়নি বলে অভিযোগ করেন NCPর আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণহত্যাকারীদের ছাড় নয় বলেও উল্লেখ করেন তিনি। যে একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। এই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে। এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের প্রতিশ্রুতি ছিল যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা গত 15 বছরে নানা ধরনের জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। 24-এর ছাত্র জনতার আত্মত্যাগে উজ্জীবিত হয়ে তরুণ তুর্কিদের দল জাতীয় নাগরিক পার্টি 71-এর মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দিয়েছেন 71 সবার হৃদয়ে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে রায়ের বাজার কবরস্থানে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলের নেতারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।
এদিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিজ আলম বলেছেন, যতদিন না খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি ততদিন যেন কেউ ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে। রাজধানীর রায়ের বাজারে অভ্যুত্থানের সময় শহীদ ছাত্র জনতার কবর জিয়ারত শেষে তিনি একথা বলেন। আরেক মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দ্রুততম সময়ের মধ্যেই জুলাই অভ্যুত্থানের বিচার নিশ্চিত করতে হবে। তাফহিমুল ইসলামের আরও একটি রিপোর্ট। রাজধানীর রায়ের বাজারে ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করে জাতীয় নাগরিক কমিটি। সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে সাথে নিয়ে কবর জিয়ারত ও মোনাজাতে আসেন নাহিদ ইসলাম। কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। আমরা চাই আওয়ামী লীগের এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃশ্যমান বিচারের মধ্য দিয়ে অ্যাটলিস্ট এই সোহেলের আম্মাকে আমরা এতটুকু যে শান্তি দিতে, এতটুকু যে আন্টিকে নিশ্চয়তা দিতে যে আমরা অন্তত বিচারটা করতে পারছি। এই যে আওয়ামী লীগের বিচার যেন দীর্ঘমেয়াদী হয়, বিচারটা যেন কোনোভাবে এটাকে কালেক্ষেপণ করা যায়, সেটার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রের আমরা সম্ভাবনা দেখছি। আওয়ামী লীগের বিচার যদি নিশ্চিত না করতে পারেন, আপনাদের পুরো প্রক্রিয়ায় প্রশ্নবিদ্ধ হবে। নাগরিক পার্টির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বিচারের আগে কোনো নির্বাচন নয়, খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, ফাঁসির মঞ্চেও দাঁড়াবে। কিন্তু যে খুনি হাসিনা তার দোসর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডারদেরকে ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথাকথিত যে সদস্যদেরকে ব্যবহার করে এই নৃশংসতা ঘটিয়েছে, এই হত্যাগুলো ঘটিয়েছে, সেই খুনি হাসিনা এবং তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোন মানুষ, কোন রাজনৈতিক দল যেন অন্য কোন বিষয় নিয়ে বাংলাদেশে কথা না বলে। আগে খুনি হাসিনার বিচার হতে হবে, আগে খুনগুলোর, এই হত্যাগুলোর বিচার হতে হবে, তারপরে বাংলাদেশ অন্য কোনো কিছু চিন্তা করবে। দলটির নেতারা বলছেন, শুধু সরকার পরিবর্তনের জন্য ছাত্র জনতা ২৪-এর গণ অভ্যুত্থানে রক্ত দেয়নি, প্রশাসনিক কাঠামোতেও পরিবর্তন নিয়ে আসতে হবে বলে জানানো হয়। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। নতুন রাজনৈতিক দলের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ফ্যাসিবাদ তাড়াতে গিয়ে তারা নিজেরাই যেন ফ্যাসিস্ট না হয়ে যায়। রোববার অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন তার অবস্থা স্থিতিশীল। হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন মির্জা আব্বাস। পরে তিনি সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার বিচার বিএনপিও চায়, তবে বিচারের নামে নির্বাচন বিলম্বিত করার অজুহাত গ্রহণযোগ্য হবে না। আমি ভয় পাচ্ছি ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে নিজেই ফ্যাসিস্ট না হয়ে যাই। যারা কথাগুলো বলছে তাদের ভাবভঙ্গি, অ্যাটিটিউড, কথাবার্তা মনে হচ্ছে দেশের মধ্যে নতুন একটা ফ্যাসিজম পয়দা হচ্ছে। বাংলাদেশের মাটিতে যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার বিচার হতেই হবে। তো বিচারটা হোক না, না করেছে, কেউ তো না করে নাই। নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য কোনো অজুহাত তৈরি করা যাবে না। শিক্ষা উপদেষ্টা হিসেবে উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর CR আবরার। আগামীকাল তার শপথ হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, মব জাস্টিস বা চাঁদাবাজির মতো কোনো কিছুকেই প্রশ্রয় দেবে না অন্তর্বর্তী সরকার। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠকে জানানো হয়, গত বছরের ৮ই আগস্ট থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ২২টি উপদেষ্টা পরিষদের বৈঠকে ১৩৫টি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে বাস্তবায়িত হয়েছে ৯২টি সিদ্ধান্ত। এবারের বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা ২০২৪ বাতিলের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ২৫শে ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন BDR-এ সংঘটিত বিদ্রোহ ও ৭৪ জন শাহাদাত বরণের শোকাবহ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতি বছর ২৫শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন একজন উপদেষ্টা নিয়োগের কথা। নতুন অ্যাডভাইজার ওথ নেবেন, উনি হচ্ছেন প্রফেসর CR আবরার। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, এখনো ডিস্টিংগুইশ প্রফেসর, এবং বাংলাদেশে ওনার প্রচুর লেখালেখি আছে। উনি সম্ভবত এই মোস্ট লাইকলি উনি এডুকেশন মিনিস্ট্রিটা দেখবেন।
আর কোনো অরাজকতা সরকার সহ্য করবে না বলে সংবাদ সম্মেলনে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা। সরকার চাঁদাবাজি রোধে অবস্থান নেবে, পদক্ষেপ নেবে এবং নিচ্ছে। সরকার কোন দল চাঁদাবাজি করলো, কোন ব্যক্তি চাঁদাবাজি করলো, এটা তো সরকার দেখবে না। যে মব জাস্টিস বা মোরাল পুলিশিং, এগুলোর কোনো স্থান বাংলাদেশে নেই। এগুলো ঘটছে সমাজে, যখনই ঘটছে তখনই তার ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করছি, যেই মুহূর্তে সেটা আমাদের নজরে আসছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, পিএসসির মাধ্যমে ৩,৪৯৪ জন চিকিৎসক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। এর বাইরে আরও ২,০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ২০০৯ সাল থেকে সংঘটিত সব গুমের ঘটনা শেখ হাসিনার নির্দেশেই হয়েছে বলে জানিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। গুমের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা জড়িত তাদের ব্যক্তিগত ফৌজদারি অপরাধ, এর দায় কোনো বিশেষ বাহিনীর নয় বলেও জানিয়েছে কমিশন। রাজধানীতে সংবাদ সম্মেলনে কমিশনের কাজের অগ্রগতি তুলে ধরে এসব কথা বলেন গুম কমিশনের প্রধান। লাইলা নসরিনের রিপোর্ট। শেখ হাসিনার শাসন আমলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ যেসব মানুষ গুমের শিকার হয়েছেন, সেসব ঘটনায় বরাবরই এসেছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর নাম। এবার গুম সংক্রান্ত তদন্ত কমিশন বলছে, গুমের সব ঘটনা সে সময়ের সরকারের সর্বোচ্চ ব্যক্তির নির্দেশেই হয়েছে। গুমের ঘটনা মোস্টলি হয়েছে as per the directive or at the behest of the highest level of the then political government. শেখ হাসিনা কি বলেছিল? ওই যে বললাম তো হাইয়েস্ট লেভেল বলতে আমি কি বুঝেন? দ্যাট গোজ উইদাউট সেইং, এটা বলার অপেক্ষা রাখে না। সরকারের হাইয়েস্ট লেভেল কে হয় বলেন আপনি? সরকারের যে প্রধান, সে তো হাইয়েস্ট লেভেল। কমিশন জানিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা গুমের ঘটনায় জড়িত, সেই ফৌজদারি অপরাধের দায় ব্যক্তির নিজের, কোনো বিশেষ বাহিনীকে দোষারোপ করার সুযোগ নেই। যেসব সদস্যরা গুমের সাথে জড়িত, এটা তাদের পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি, এবং কোনো বাহিনী এইসব সেই পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটিকে ওন করা ঠিক না। ক্লিয়ার কথাগুলো, ওন করা ঠিক না, এটা তাদের ব্যক্তিগত দায়। অনুসন্ধানে দেশের বিভিন্ন পুলিশ লাইন্সেও গোপন বন্দিশালার সন্ধান পাওয়ার কথা জানিয়েছে কমিশন। আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছে, যেটি একেবারেই অ্যাবসার্ড একটা ব্যাপার, কিন্তু সেটিও আমরা বগুড়ায় পেয়েছি। আরও আমাদের ধারণা আরও অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের পাব। ডিসেম্বরের মধ্যে গুম সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। তারা বলেছে, গুমের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হলে সংশ্লিষ্ট বাহিনীর কালিমা মোচন হবে। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। আলোচিত সাদিক এগ্রোর চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রাজধানীর মালিবাগ থেকে আটকের পর মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠায় সিআইডি। রিমান্ডের আবেদন না থাকায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ব্রিফিংয়ে জানানো হয়, ১৩৩ কোটিরও বেশি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত আরও ৮ জনের সম্পৃক্ততার কথা জানানো হলেও সাবেক আইজি বেনজির আহমেদের জড়িত থাকার বিষয়টি স্পষ্ট করে জানাননি সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম শাখার প্রধান। ওনার এই অবৈধ বিজনেস এবং অন্যান্য সিন্ডিকেটের বিষয়ে, মানি লন্ডারিং ইস্যুগুলোতে আরো ৫-৭ জনের সংশ্লিষ্টতা আমরা প্রাথমিক অবস্থায় পেয়েছি। সাক্ষ্য প্রমাণ ছাড়া আপনি তো আইনে কাউকে সম্পৃক্ত করতে পারবেন না, সেইটুকুর জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। আমরা খুব দ্রুতই আর যারা যারা সম্পৃক্ত সবাইকে আমরা আইনের আওতায় আনতে পারবো। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন। তার চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, বিদেশে থাকতে চাইছেন না বেগম জিয়া, চিকিৎসকরা বললেই তিনি দেশে ফিরবেন। বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে দেশবাসীকে রমজানের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। রাহুল রায় রিপোর্ট। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে লন্ডন ক্লিনিক হাসপাতালে নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে ক্লিনিকে কয়েকদিন চিকিৎসা নেয়ার পর তারেক রহমানের বাসায় অবস্থান করছেন বেগম জিয়া। তার চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন জানিয়েছেন, এখন অনেকটাই স্থিতিশীল আছেন বিএনপি চেয়ারপারসন। জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ জনাব তারেক রহমান সাহেবের বাসায় চিকিৎসাধীন থাকা অবস্থায় আগের চেয়ে উনি অনেকটা ভালো আছেন, এটি বলা যায়। খুব সুস্থ উনি হয়ে উঠেছেন একথা আমি বলবো না,
বাট উনি যে কোনো সময়ের তুলনায় আল্লাহর অশেষ মেহেরবানি অনেকটা সুস্থ আছেন। আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। বিদেশ থেকে থাকার মানুষ উনি নয়, কারণ আগেও দেখেছেন সরকার বিদেশে পাঠাতে চেয়েছে, জোর করে উনি আসেন নাই। উনি দেশের মানুষকে ভালোবাসেন এবং খুব শীঘ্রই চিকিৎসকরা যখনই বলবেন উনি দেশে ফেরত যাবেন ইনশাআল্লাহ। বাসাতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বেগম খালেদা জিয়া। এখানকার চিকিৎসকরা ওনাকে বাসায় হোম ভিজিটের মাধ্যমে ওনাকে নিয়মিতভাবে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছেন এবং প্রতি সপ্তাহেই ওনারা নিবিড়ভাবে ওনাকে পর্যবেক্ষণও করছেন এবং বিভিন্নভাবে ওষুধপত্র দিয়ে ওনার চিকিৎসা যাতে উনি আরও সুস্থতা বোধ করেন সেজন্য ওরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অধ্যাপক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, পরিবারের সদস্যদের কাছে থেকে মানসিকভাবেও অনেকটা চাঙা বেগম জিয়া। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নেতা নয় নীতিকে প্রতিষ্ঠিত করতে চায় জামায়াতে ইসলামী, ক্ষমতা নয় দুনিয়াতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চায় দলটি। রাজধানীর শ্যামলীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত চিকিৎসকদের সম্মানে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শাড়ি লুঙ্গি নয় বরং এমনভাবে জাকাত দেওয়া উচিত যাতে একজন ব্যক্তি স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত হতে পারে। ইসলামী রাষ্ট্র না হওয়ায় জাকাত ব্যবস্থাপনায় জনগণের আস্থা নেই, তাই মানুষ সরকারকে জাকাত দিতে চায় না বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। ডাক্তার আ.শ.ম খালিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন। আমরা বিশ্বাস করি এইভাবে একজন অসচ্ছল লোক যদি জাকাতকে পরিপূর্ণ আমানতদারির সাথে তিনি যদি গ্রহণ করেন, আল্লাহ রসুলের কথা সত্য যে দ্বিতীয়বার তাকে আর হাত পাততে হবে না ইনশাআল্লাহ। আপনাদের আস্থার বেস্ট জায়গা যেটা সেখানেই দেওয়ার জন্য আমি অনুরোধ করব, কিন্তু আল্লাহর রাস্তায় হাত জোড় করে অনুরোধ করব, শাড়ি এবং লুঙ্গি বিতরণ করবেন না। 20 টাকা 100 টাকা 50 টাকা দিবেন না। এ দিয়ে সে স্বাবলম্বী হবে না, জাকাতের মাকসুদ পূরণ হবে না, আল্লাহ রাসূল যে সুসংবাদ দিয়েছেন ওইটা বাস্তবায়ন হবে না। বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, বাজেট সহায়তার দরকার না হলে আইএমএফকে এখনই না বলে দিতেন। ব্যাংকিং খাত নিয়ে রাজধানীর আলোচনায় তিনি বলেন, গত 6 মাসে সব মিলিয়ে চলতি হিসাব এবং আর্থিক হিসাব নেতিবাচক অবস্থা থেকে ইতিবাচক ধারায় ফিরেছে। গভর্নর বলেন, রিজার্ভের পতন ঠেকানো সহ অর্থনীতি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে কেবল রাজস্ব আয়টা ঠিক রাখা গেলে মাত্র $4.5 বিলিয়ন জন্য আইএমএফ এর কাছে ধর্ণা দিতে হতো না। রিজভি নওয়াজের রিপোর্ট। ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের আয়োজনে ব্যাংকিং খাত পুনরুদ্ধারের পথনকশা শিরোনামে আলোচনা। এতে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের এমডি, চেয়ারম্যান এবং অর্থনীতিবিদরা আর্থিক খাতে অনিয়ম ও উত্তরণে করণীয় নিয়ে মতামত তুলে ধরেন। লেভেল প্লেইং ফিল্ড বলে কিছু ছিল না, কেন কেউ কিছু কাজ করেছেন তার জন্য ওনাকে কিছু ধরা হয় না, আবার অন্য কোনো ব্যাংক যদি কিছু করা হয় তাহলে সেখানে এসে ধরা হবে। Very complicated regulations. These regulations do not add value to the banking sector or the customer or the banks or anybody else. সিপিডির একটা কথা, আমি দেশের বাইরে ছিলাম, দেখলাম তারা বললেন 5 লক্ষ কোটি টাকা এনপিএল। আমরা সারা জীবন জানি 3 লক্ষ কোটি, 2.5 লক্ষ কোটি, সংখ্যা এক একটা মনে হচ্ছে আকাশ থেকে পড়ছে এবং এক একজন আমরা সব বলে দিচ্ছি। আইএমএফ আবার যে হিসাবটা করে ডিস্ট্রেসড অ্যাসেটের, আপনি মনে হয় ওইটা বলেছেন যে ডিস্ট্রেস অ্যাসেট, এবং ডিস্ট্রেস 5 লক্ষ কোটি না, আরো বেশি। চরম সংকটে থাকা ব্যাংকিং খাতকে টেনে তোলার কাজে কারো চাপে নতি স্বীকার করবেন না জানিয়ে দেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। এই গভর্নমেন্ট বরোয়িং এই যে চক্রের মধ্যে আমরা আছি, এখান থেকে আমি কিন্তু আই এম নট এ পারসন হু ওয়ান্টস টু চাটুকারিতা করে ওগুলো টাকা আনার পক্ষে আমি না। We have issues with the IMF. We're working on it, but the issue is that I'm not going to compromise on that, and our financial position is very strong. Only area that we are weak is the budget, and revenue is the only solution for that. We have to work on that. তাহলে পরে আমাদের কোনো IMF এর দিকে তাকাতে হবে না। I already told IMF I don't need your money. গভর্নর জানান, আর্থিক অন্তর্ভুক্তির আওতা বাড়াতে এজেন্ট ব্যাংকিংয়ে কমপক্ষে 50% নারীদের দ্বারা পরিচালিত হতে হবে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে। অপ্রয়োজনীয় বিধিনিষেধ বাদ দিতে একটি রেগুলেটরি রিফর্ম টাস্কফোর্স গঠন করা হবে বলেও জানান গভর্নর। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
ইফতারের মুখরোচক খাবারের জন্য নগরবাসীর কাছে সম্প্রতি বেশ জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম। অনলাইনে চাহিদা মতো অর্ডার দিলেই যার যার বাসায় চলে যাচ্ছে ইফতারের ডালা। মূলত মহিলা উদ্যোক্তাদের হাত ধরেই এগিয়ে চলছে এই নতুন ধরনের ব্যবসা। পরাগ আজিমের রিপোর্ট। প্রায় 6 বছর আগে শখের বসেই অনলাইনে খাবার ডেলিভারি দেওয়া শুরু করেছিলেন জিনাতারা তন্নি। আজ তার প্রতিষ্ঠান তন্নিস কিচেনে কাজ করছেন 50-এর বেশি কর্মচারী। গত কয়েক বছরে রোজার মাসে যোগ হয়েছে ইফতার ডেলিভারি। নিজেদের প্যাকেজের পাশাপাশি রোজাদারদের চাহিদা মতো অর্ডার অনুযায়ী চলে যাচ্ছে সুদৃশ্য ইফতার ডালা। প্রচলিত ইফতার আইটেমের পাশাপাশি ইফতার ডালায় থাকে ফল, বোরহানি, হালিম সহ আরও অনেক কিছু। ঢাকা, সাভার, নারায়ণগঞ্জ, গাজীপুর, দোহার, বিক্রমপুর, নবাবগঞ্জ এই এরিয়াগুলোতেও মোটামুটি প্রতিদিনই আমাদের 2টা, 3টা, 4টা, 5টা ডেলিভারি থাকতেছে। কিভাবে নিজেদের কোয়ালিটি এবং কোয়ান্টিটি ঠিক রেখে আমাদের 100%টা দিতে পারি সেই জিনিসটাই চেষ্টা করি। চাহিদা মাফিক ইফতার ডালা হাতে পেয়ে খুশি এই অর্ডারকারী গৃহিণী। আমি ওনাদের রিপিট কাস্টমার, অনেক আগে থেকেই ওনার কাছ থেকে খাবার অর্ডার করি। খাবারের মান যথেষ্ট ভালো, এই কারণেই অর্ডার করি। অনলাইনে ইফতার ডেলিভারি দিচ্ছে এমন আরেকটি প্রতিষ্ঠান খানদানি খানাপিনা। তারাও চাহিদা মাফিক তৈরি করছে ইফতার ডালা। যারা বাহিরে থাকে, দেশের বাহিরে থাকে, ওনারা ওনাদের আত্মীয় স্বজন, রিলেটিভ যারাই আছে সবাইকে গিফট পাঠাচ্ছে রোজার মধ্যে, যার তারা একসাথে থেকে ইফতার করতে পারতেছে না, বাট খুব সুন্দরভাবে ওনারা অ্যারেঞ্জ করতেছে আমাদের মাধ্যমে। এরকম আরও অনেক ছোট বড় নারী উদ্যোক্তা অনলাইনে ইফতার ডেলিভারি দিচ্ছেন। এতে অন্যদের কর্মসংস্থানের পাশাপাশি স্বাবলম্বী হচ্ছেন নিজেরাও। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। কূটনৈতিকদের সম্মানে জাতীয় পার্টি জাপার ইফতার মাহফিল হয়েছে। ইফতার মাহফিলে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক, রাজনৈতিক দলের নেতারা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের বলেন, বর্তমানে দেশ ও জাতি কঠিন সময় পার করছে। এ থেকে উত্তরণ এখনকার বড় চ্যালেঞ্জ। ঐক্য বাংলাদেশের জন্য শক্তি, তাই অহেতুক দ্বন্দ্বে জড়িয়ে ঐক্য বিনষ্ট না করার আহ্বান জানান তিনি। ঐক্য বাংলাদেশের জন্য সবসময় শক্তি ছিল। বাঙালি তাদের সকল আন্দোলন সংগ্রামে চরম সফলতা দেখেছে যখন সমগ্র জাতি ঐক্যবদ্ধ হতে পেরেছে। কিন্তু এখন আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি অহেতুক দ্বন্দ্ব ঐক্য বিনষ্ট করছে। এমন বিভাজন দেখছি যা সমাজকে ক্ষতবিক্ষত করছে। এমন কার্যকলাপ চোখে পড়ছে যা আমাদের সমৃদ্ধ ও সহনশীল ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ক্যালিফোর্নিয়ার 13তম বার্ষিক সম্মেলন হয়েছে। হায়াত রিজেন্সি সান ফ্রান্সিসকো হোটেলে 2রা এবং 3রা মার্চ 2 দিনের এই আয়োজনে ক্যালিফোর্নিয়া ও নেভাদা অঙ্গরাজ্যে বাংলাদেশি ডাক্তাররা অংশগ্রহণ করেন। নর্থ আমেরিকার বাংলাদেশি বংশোদ্ভূত ডাক্তারদের নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ রক্ষার মাধ্যমে পেশাগত উন্নয়নে সহায়তা করাই সংগঠনের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন নর্থ আমেরিকার প্রবাসী বাংলাদেশিরা। এবারের সম্মেলনে প্রতিপাদ্য এম্পাওয়ারিং ফিজিশিয়ানস টু ট্রান্সফর্ম কমিউনিটি সংগঠনের নবনির্বাচিত সভাপতি ডক্টর মাহফুজুর রহমান স্বাগত বক্তৃতা করেন। আরও বক্তৃতা করেন ওয়ার্ল্ড টেলিহেলথ ইনিশিয়েটিভ ও এর CEO শারন অ্যালেন, ক্যালিফোর্নিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর তানিয়া স্পিরেতোস ও অন্যরা। নিচল টাটা, আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ওভাল অফিস সূত্র জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপর চাপ সৃষ্টি ও তাকে ছাড় দিতে বাধ্য করতেই সামরিক সহায়তা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিস সূত্র আরও জানিয়েছে যতক্ষণ না ট্রাম্প মনে করেন রাশিয়ার সাথে শান্তি আলোচনায় ইউক্রেন সদিচ্ছা দেখাচ্ছে ততক্ষণ পর্যন্ত সহায়তা স্থগিত থাকবে। ইউক্রেনের শান্তি চুক্তির জন্য জেলেনস্কির পদত্যাগ করতে হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটস। তিনি বলেন, ইউক্রেনের একজন নেতা প্রয়োজন যিনি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সাথে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শন হচ্ছে আইস্ক্রিনের অরিজিনাল নাটক আসবে কি ফিরে। নাটকে অভিনয় করেছেন তানজিন তিশা এবং খায়রুল বাশার।
পরিচালনায় সাগর জাহান। আই স্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শক। জানাবো কৃষি সংবাদ। মেহেরপুরে এবার গমের ভালো ফলনের আশা করছেন চাষি। আবহাওয়া ভালো থাকায় গমের শীষ ভালো হয়েছে। গমের বর্তমান বাজার দাম অব্যাহত থাকলে এবার আর্থিকভাবে লাভবান হওয়ার আশা করছেন চাষি। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। আবহাওয়া ভালো থাকায় এবার গমের শীষ ভালো হয়েছে। 1 বিঘা জমিতে গম চাষে খরচ হয়েছে 8 থেকে 10,000 টাকা। গমের ব্লাস্ট রোগ নিয়ে চাষিদের যে আতঙ্ক সেটা এবার দেখা যাচ্ছে না, তাই গমের ভালো ফলন ও লাভের আশা করছেন কৃষক। কৃষি মহোদয় আমাদের সামনে এসছেন, তাদের পরামর্শ অনুযায়ী আমরা যে বীজ টিজ লাগে যেগুলো সেই পরামর্শ অনুযায়ী বীজ দেবো, সেই পরামর্শ অনুযায়ী আমরা চলবো। তো ইনশাল্লাহ এবার ব্লাস্ট যখন রোগ নাই তখন আমাদের উৎপাদন ভালো হবে, কিন্তু যদি দামের সময় যদি দামটা ঠিক থাকে তাহলে আমরা ইনশাল্লাহ ভালো একটা লাভবান হব। খরচ হয়ে যায় 8 থেকে 10,000, কিন্তু আমরা যদি এই গমটা যদি আমাদের উৎপাদন হয় 15 থেকে 16 মন, তারপরেও এই টাকায় বিক্রি করে আমাদের কিছু লস হওয়ার সম্ভাবনা আছে। এমন অবস্থায় যদি বর্তমান যে দামটা বিদ্যমান আছে এই দামটা যদি বিদ্যমান থাকে তাহলে আমরা হয়তো কিছু লাভবান হওয়ার সম্ভাবনা দেখছি। কৃষি বিভাগও আশা করছে এবার ব্লাস্ট রোগের দেখা না দেওয়ায় গম উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে। আমাদের যদি ফলন আবহাওয়া যদি ভালো থাকে, উৎপাদন মৌসুমে ফলন স্টেজ যদি আমাদের যে বৃষ্টিপাত না হয়, যদি এখানে আমাদের ব্লাস্ট রোগ দেখা না দেয়, তাহলে আমার মনে হয় এখানে আবহাওয়াগত কারণে এখানে প্রত্যেকটি ফসল উৎপাদন ভালো হয়। তা আমাদের উৎপাদনের দিক দিয়ে হয়তো আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে এবং চাষিরা লাভবান হবে বলে আমি মনে করি। জেলায় এবার 13,065 হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, তবে চাষ হয়েছে 13,030 হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে 35 হেক্টর কম। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। বিজ্ঞাপনে ছেয়ে গেছে মানুষের অকৃত্রিম বন্ধু গাছ। পেরেক ঠুকে ব্যানার ফেস্টুন সাঁটানোর অপূরণীয় ক্ষতির শিকার সড়কের ধারে থাকা গাছগুলো। পরিস্থিতি উন্নয়নে রংপুর বিভাগের 8 জেলায় পেরেক অপসারণ কার্যক্রম শুরু করেছে বন বিভাগ। গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপন প্রচার বন্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি জেলা প্রশাসনের। রয়েছে মেরিনা লাভলির রিপোর্ট। মুক্ত বাণিজ্য কিংবা প্রচারী প্রসার ভাবধারায় ইঁদুর দৌড়ের যে বাস্তবতা, তার প্রতিধ্বনি পাওয়া যায় মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে পংক্তিতে। অপরিণামদর্শী কর্মকাণ্ডের বাস্তবতায় রংপুর বিভাগ জুড়ে সড়কের পাশে থাকা গাছে গাছে ব্যানার ফেস্টুন সহ হরেক রকম পেরেক ঠুকা বিজ্ঞাপন। এই যে বাড়ি ভাড়া দেয় সেই সাইনবোর্ড, তারপরে এই যে সুন্নতের খাতনা, ফ্ল্যাট বাসা ভাড়া দিবে, তারা এখানে তার কাটা মারিয়ে গাছগুলো নষ্ট করতেছে। গাছটা কাটা মারা মানে নিজের একটা শরীরে কাটা মারা। মানুষ ব্যথা পেলে যেমন বলতে পারে আমাকে বাঁচাও, আমার কষ্ট হচ্ছে, গাছ তেমনি ভাবে বলতে পারে না এটি গাছের দুঃখ। আর জীবকুলের প্রতি মায়া মমতা আছে বা প্রাণীগুলোর প্রতি মায়া মমতা আছে, ঠিক তেমনই উদ্ভিদকুলের প্রতিও আমাদের মায়া মমতাটা বাড়াতে হবে। আমরা ব্যানার ফেস্টুনের গাছে পেরেক লাগানো থেকে বিরত থেকে এর চেয়ে অন্য কোনো সহজ উপায়ে যদি এই প্রচার প্রচারণা চালানো যায় সেটা আমাদের করা উচিত। সংকট নিরসনে মাস জুড়ে সামাজিক বন বিভাগের উদ্যোগে গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচির শুরু। এমন উদ্যোগ রংপুর বিভাগের 8 জেলার স্থানীয়দের সম্পৃক্তের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের। গাছের সুরক্ষার পরিমণ্ডলটাকে আরো বৃদ্ধি করার চেষ্টা করছি এবং এই ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। প্রয়োজনে আমরা বিদ্যমান যে পরিবেশ সুরক্ষা আইন আছে সে আইনের প্রয়োগের মাধ্যমে আমরা এটা নিশ্চিত করতে চাই। পেরেক অপসারণের পাশাপাশি সড়কের ধারে থাকা গাছের সুরক্ষায় পরিকল্পিত উপায়ে কাজ করার প্রত্যয় জানিয়েছে সামাজিক বন বিভাগ। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ।
প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের অংশ হিসেবে দেশে প্রথমবারের মতো পরিচ্ছন্নতা কর্মীর জন্য জীবন বীমা সুবিধা চালুর ঘোষণা দিয়েছে ইউনিলিভার বাংলাদেশ। বীমার আওতায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচিতে নিযুক্ত 1827 জন পরিচ্ছন্নতা কর্মী জীবন ও স্বাস্থ্য বীমা সুবিধা পাবেন, যা তাদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। এই সুবিধার আওতাভুক্ত প্রত্যেক কর্মী 1.5 লাখ টাকা পর্যন্ত পাবেন। মেটলাইফ বাংলাদেশ এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের সাথে ইউনিলিভারের এই বীমা সুবিধা দিচ্ছে। চুক্তি সই অনুষ্ঠানে ছিলেন ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান জাভেদ আক্তার, মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমেদ এবং অন্যরা। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরো যা থাকছে। বিরতির পরে আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদ। এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনেই থাকা উচিত বলে মন্তব্য করে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, ইসির সাথে আলোচনা ছাড়া তাড়াহুড়া করে সরকার বড় কোনো সিদ্ধান্ত নেবে না বলেই তার ধারণা। ইসি এখন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। নাজিব বেগের রিপোর্ট। এনআইডি সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে আনতে জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023 পাশ করে বিগত আওয়ামী লীগ সরকার। তবে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে ফেরাতে গত 16 জানুয়ারি ওই আইন বাতিল করে অন্তর্বর্তী সরকার। জন্ম নিবন্ধন, এনআইডি এবং পাসপোর্ট সেবা নিয়ে দুর্ভোগ জটিলতা নিরসনে স্বতন্ত্র কমিশন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে সিভিল রেজিস্ট্রেশন কমিশন 2025 নামে একটি অধ্যাদেশের খসড়া তৈরির কাজ চলছে। দুপুরে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা। তাদের অভিযোগ, আবার ইসি থেকে এনআইডি সেবা সরানোর চেষ্টা চলছে। জাতীয় পরিচয়পত্র জন্য আলাদা একটা কমিশন করবে। সংস্কার কমিশনে তো আরো অনেক বিষয় আছে, সেগুলো ছাড়া এই শুধু একটি বিষয়ে যাচ্ছে মানেই হচ্ছে আমরা মনে করছি এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা বেনিফিশিয়ারি গ্রুপ হয়তো এটা পার্সু করছেন। পরে সিইসি বলেন, তাদের প্রত্যাশা আলোচনা ছাড়া সরকার কোনো সিদ্ধান্ত নেবে না। বড় সিদ্ধান্ত একটা নিতে হবে সরকারকে। সুতরাং সরকার তাড়াহুড়ো করে, আমার এখানে যেখানে ভোটার রেজিস্ট্রেশন একটা প্রক্রিয়া চলছে মাঠে, আমার হাজার হাজার লোক কাজ করছে, আমার সামনে একটা ইলেকশন আছে, ন্যাশনাল ইলেকশন, যারা প্রস্তুতি নিচ্ছে, এই মুহূর্তে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত হবে বলে আমি অন্তত মনে করছি না। এ বিষয়ে ইসির মতামত চিঠি আকারে সরকারকে জানানোর কথা বলেছেন সিইসি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। $29 মিলিয়ন প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে দেশটির সঙ্গে সম্পর্কের অবনতি হবে না বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। উপদেষ্টা বলেন, দুই ব্যক্তির কাছে $29 মিলিয়ন দেওয়ার ঘটনা অনুসন্ধান করছে ঢাকা এবং তাতে জানা গেছে যুক্তরাষ্ট্রের একটি সংস্থার মাধ্যমে এই অর্থ অনেকগুলো সংস্থাকে বিভিন্ন কাজে দেওয়া হয়েছিল। ভারতের ভিসা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ভিসা দেওয়া দেশটির নিজস্ব সিদ্ধান্ত, তবে বাংলাদেশ ভালো সম্পর্ক চায়। একটা অনুসন্ধান আমরা খোঁজ নিয়েছি যে আসলে বিষয়টা কি। আমরা খোঁজ নিয়ে দেখেছি যে আসলে মার্কিন একটা প্রতিষ্ঠানকে এই টাকাটা দেওয়া হয়। মার্কিন সরকার মার্কিন একটা প্রতিষ্ঠানকে দেয়, তারা এখানে বিভিন্ন এনজিওর সাথে কার্যকলাপ করে, হিউম্যান ওই কি বলে মানে ডেমোক্রেসির পক্ষে কাজ করার জন্য যারা করে তাদের সাথে কাজ করে, এবং তাদেরকে এই টাকা পয়সাগুলি সবই প্রপার চ্যানেল অনুযায়ী এসেছে। এটা কোনো মানে যে আমাদের এখানে এমন না যে এমন কোনো দুই ব্যক্তি নাই যাকে $29 মিলিয়ন দেওয়া হয়েছে, কারণ যদি থাকতো সেটা তাহলে খুব সহজেই সেটা জানা যেত। আর যেটা বলছেন যে এটা নিয়ে সম্পর্ক এদিক ওদিক হবে কিনা, আমার মনে হয় না। এটা বিষয়টা হলো তারাও তো জাস্ট প্রেসিডেন্ট বলেছেন, একটা প্রেসিডেন্ট কোনো ডিটেলস দেন নেই বা কারো অ্যাকিউজেশনও করেন নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ধোলাইখালে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সে সময় অভিযুক্ত ব্যক্তির বাড়িতে ভাঙচুর চালায় তারা। শিক্ষার্থীরা জানান, ধোলাইখালে একটি মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় ভুলবশত নির্মাণাধীন স্থাপনায় ক্ষতি হয়। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে এক শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। পরবর্তীতে সহপাঠীদের ফোন করলে আরও কয়েকজন ঘটনাস্থলে যান। সে সময় স্থানীয়রা তাদের মারধর করে। আহত 2 শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয় যুবদল নেতা শহীদুল হামলা ও মারধরের নেতৃত্ব দেন। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়ে ধোলাইখালে সেই যুবদল নেতার বাড়ির সামনে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ এবং র্যাব মোতায়েন করা হয়েছে। জেদ্দায় বাংলাদেশি পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা করেছে জেদ্দায় বাংলাদেশ কনসুলেট। সভায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন।
কমার্শিয়াল কাউন্সিলর নাহিদা হাবিবার পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির। এ সময় ছিলেন মিশনের উপপ্রধান নাজমুল হাসান। সভায় দক্ষ জনশক্তি রপ্তানি, বৈধ পথে রেমিটেন্স প্রেরণ এবং পেশাগত মান উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন আলোচকরা। চট্টগ্রামে খোলা বাজারে প্রতি লিটার সয়াবিন তেল 160 টাকা করে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে টাস্কফোর্স কমিটি। ঈদ উল ফিতরের পর আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এ দামে সয়াবিন তেল বিক্রি করা হবে। এছাড়া মিলগেইটে 153 টাকা এবং খাতুনগঞ্জে 155 টাকা দরে সয়াবিন তেল বিক্রি করা হবে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে গঠিত টাস্কফোর্সের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন, জেলা প্রশাসক ফরিদা খানম, টিকে গ্রুপের পরিচালক জাফর আলম, খাতুনগঞ্জে ব্যবসায়ী সমিতির সভাপতি মীর আব্দুল সালাম বক্তব্য রাখেন। বাজারে মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত তদারকি করার কথা জানান মেয়র ও জেলা প্রশাসক। প্রিয় দর্শক, আরও একবার নিচ্ছি কিছুক্ষণের বিরতি, আর বিরতির পরে যা থাকছে: বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমবার ডাক পেয়েছেন ম্যান সিটির তরুণ ফরওয়ার্ড ক্লদিও এচেভেরি। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। রংপুরে সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাট এবং আগুনের প্রতিবাদে মানববন্ধন করেছে হিজবুত তাওহীদ। সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, যারা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করে এবং অপরাজনীতি করে তারা হিজবুত তাওহীদকে টার্গেট করেছে। মানববন্ধনে 7 দাবি তুলে ধরেন হিজবুত তাওহীদের নেতারা। মানববন্ধনে বক্তব্য দেন মাহবুব আলম মাহফুজ, আল আমিন সবুজ এবং অন্যরা। জানাবো খেলার খবর। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি দেশের 8 বিভাগের চৌঠা রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি। ঢাকা সেহরির শেষ সময় 5টা 1, ইফতার 6টা 4। চট্টগ্রাম সেহরির শেষ সময় 4টা 56, ইফতার 5টা 59। রাজশাহী সেহরির শেষ সময় 5টা 8, ইফতার 6টা 11। খুলনায় সেহরির শেষ সময় 5টা 4, ইফতার 6টা 7। বরিশালে সেহরির শেষ সময় 5টা 2, ইফতার 6টা 5। সিলেটে সেহরির শেষ সময় 4টা 55, ইফতার 5টা 58। রংপুরে সেহরির শেষ সময় 5টা 7, ইফতার 6টা 10। ময়মনসিংহে সেহরির শেষ সময় 4টা 59, ইফতার 4টা 6। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ও রায়ের বাজারে জুলাই শহীদদের কবর জিয়ারত করে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম শুরু। চলতি মাসেই গঠনতন্ত্র প্রণয়ন। শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখা পর্যন্ত নির্বাচনের কথা না বলতে সার্জিজ আলমের আহ্বান। দ্রুত জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে হাসনাত আব্দুল্লাহর দাবি। শিক্ষা উপদেষ্টা হিসেবে বুধবার শপথ নেবেন অধ্যাপক ডক্টর CR আবরার। উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত। গুমের প্রতিটি ঘটনাই শেখ হাসিনার নির্দেশে বলে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের তথ্য। জড়িতদের দায় বাহিনীর নয় বরং ব্যক্তিগত বলে মন্তব্য। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের চেয়ে ভালো। চিকিৎসকরা বললেই দ্রুত দেশে ফেরার আগ্রহ। এবং অস্ট্রেলিয়াকে 4 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত। শামি, বরুণ ও জাদেজার পরিকল্পিত বোলিংয়ের পর বিরাট কোহলির ম্যাচ জেতানো ইনিংস। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।